বিএনপির ৩১ দফার ৪টা দফা অলরেডি তারা ভায়োলেট করে ফেলেছে। বিএনপি হাসিনার মতো করে থাকতে চায়। ১৭ বছর তারা এই আনন্দটা করতে পারেনি। সংসদীয় স্বৈরতন্ত্রের দিকে হাঁটছে সরকার, এই ধরনের কথা যারা বলে, আমি মনে করি কেবলমাত্র ওই কোনো ইস্যু যেহেতু পাচ্ছে না, ইস্যু তৈরি করছে। ঋণ খেলাপি, তারপরে ধনী ধনকুবের যারা আসলে জনগণের টাকা মেরে খায়, এদের বন্ধু হয়ে গেছে বিএনপি, এবং তাদেরকে আসলে রবিনহুড নাম দেওয়া যেতে পারে। তারা ইলেকশনের আগে একরকম কথাবার্তা বললো, তাদের বর্তমানে যারা এমপি আছেন, মন্ত্রী আছেন, তারা ইলেকশনের আগে একরকম ওয়াদা করেছেন, কমিটমেন্ট করেছেন। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, তাদের এই ইলেকশনের আগের দিকের স্টেটমেন্টগুলো আর এখনকার স্টেটমেন্টগুলো আপনি দেখেন, মানে কিভাবে ওয়াদাভঙ্গ হয়েছে, কেন হয়েছে, এটা তো এখন ক্লিয়ার। তারা গণভোটের জন্য সবার কাছে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করেছে, মনে হয়তো চায়নি তাদের, কিন্তু তারা জনগণকে বিভ্রান্ত করতে করেছে, জনগণের সে ছলচাতুরি করেছে। জনগণ তারপরেও ভরসা রাখতে চেয়েছে হয়তো, কিন্তু তার প্রতিফলন তো সরকার গঠন করার পরই দেখিয়ে দিল। আসলে তারা গণভোটও তারা মানে না, জুলাই সনদকে মানে না, অক্ষরে অক্ষরে তাদের সেই নোট অফ ডিসেন্টওয়ালা জুলাই সনদ তারা মানবে, যেখানে আসলে খুব বেশি বাংলাদেশের মানুষের যে ভাগ্যে সে কাঙ্ক্ষিত সংস্কার বা কাঙ্ক্ষিত পরিবর্তনের খুব একটা রূপরেখা কিন্তু নেই। তো সেটাই তারা চায়। তারা আসলে মূলত হাসিনাকে বাদ দিয়ে হাসিনার পুরো শাসন কাঠামোটাকেই তারা এনজয় করতে চায়, যেখানে আবার এসালমরা বিভিন্নভাবে ফিরে আসছে, এই নানা রকম সংশোধনীর মাধ্যম দিয়ে তাদেরকে সুযোগ সুবিধা করে দেওয়া হচ্ছে। এগুলো জনগণের সাথে প্রতারণা না? সেই 2009 সালের হাসিনার সেই মানবাধিকার কমিশন বা সেই গুমের আলোকে, এবং তারা যে গুমের ডেফিনেশন দিয়েছে, আপনি তো সেই আলোকে বিভিন্ন জরুরি অবস্থায় আপনি আটক করে নিয়ে যেতে পারছেন। তাহলে সালাউদ্দিন সাহেবকে যে শেখ হাসিনা বলছে তাকে তো আসলে আটক করা হয়েছে বা তাকে আসলে নিরাপদে কোনো একটা আশ্রয় রাখা হয়েছে, তাহলে তো তাদের যে দাবি যে সালাউদ্দিন সাহেব হচ্ছে যে গুমের শিকার, সেটাকেও তো তাহলে আসলে মানুষ এখন অস্বীকার করবে। তো আপনি যেই ডেফিনেশনের মধ্য দিয়ে আপনারা নিজেদেরকে ভুক্তভোগী দাবি করছেন, এবং যেইভাবে আসলে এতদিন সেই কার্যক্রমটা চলে এসছে, সেটাকে আপনি কন্টিনিউশনের মধ্যে কেন রাখবেন? আপনার যে অধ্যাদেশটা এতদিন ঐক্যমত্য কমিশনে আলাপ আলোচনা হয়েছে, সেখানে তো তাদের তখন কোনো রকম বিধিনিষেধ ছিল না, সেখানে তো তাদের কোনো রকম নোট অফ ডিসেন্ট ছিল না, সেখানে তো সালাউদ্দিন সাহেব নিজে বসে, সাইফুল ভাইরা সহ সবাই মিলে এই বিলগুলো বা এই অধ্যাদেশগুলো হচ্ছে সেখানে পাশ হয়েছে। তো সেটা তো আপনি কন্টিনিউশনের মধ্যে রেখে আপনি তারপরে আরও যদি মনে করেন যে আরও এটাকে স্ট্রং করা যেতে পারে, সেটা আপনি স্ট্রং করেন, কিন্তু এখন আপনি এগুলো বাতিল করে দিচ্ছেন কেন? আর আপনি স্থানীয় সরকারের এই অধ্যাদেশগুলোর মতো যেটা আসলে জরুরি সময়ের জন্য নির্ধারণ করা হয়েছিল, সেগুলোকে আপনি আইনে পরিণত করে আপনার বাবা চাচা, আপনার হচ্ছে যে যারা হচ্ছে যে ভোটে হেরে গেছে, তাদেরকে প্রাইস পোস্টিং করছেন, যারা প্রাইস পোস্টিং করে সরকারের টাকা খরচ করে নিজেদের প্রমোশন করছে। দক্ষিণের সিটি কর্পোরেশনের মেয়রের প্রমোশন করা শুরু করেছে আব্দুল সালাম ভাই, আপনি সব জায়গায় পোস্টার দেখবেন। নির্বাচন তো হয় নাই এর আগের 4টা টার্ম, আমরা 2008 থেকে 24 যদি ধরি, রাতের ভোটের নির্বাচন, আমি তুমি ডামি নির্বাচন, যেগুলো নির্বাচন তারা একা একা নিজেরা করেছে। সেই রকম একটা অবস্থায় আজকে গণতান্ত্রিক একটা প্রক্রিয়ায় বাংলাদেশ যখন নির্বাচনের মাধ্যমে একটা নতুন যাত্রা শুরু করেছে, সেখানে তো সবাইকে নিয়েই এগিয়ে যেতে হবে। এখানে কেবলমাত্র এই 133টা আপনার অধ্যাদেশ, যেগুলো প্রত্যেকটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, যেগুলো একটাতেও আপনার এই বিএনপি সরকারটা যে খুব ডিফার করছে একেবারে মোটেই তা না। ওনারা অত্যন্ত যৌক্তিক ব্যাখ্যা দিয়েছেন, আইনের ব্যাখ্যা দিয়েছেন। এখন অধ্যাদেশ যেগুলোর কথা বলা হচ্ছে এই মুহূর্তে সেটার বাতিল হয়নি, সেগুলোকে যাচাই বাছাই দেখাশোনা পর্যালোচনার ব্যাপারটা আছে। কাজেই সংসদীয় স্বৈরতন্ত্রের দিকে হাঁটছে সরকার, এই ধরনের কথা যারা বলে, আমি মনে করি এটা কেবলমাত্র, আর অন্য কোনো কারণ তো নেই, কেবলমাত্র ওই কোনো ইস্যু যেহেতু পাচ্ছে না, তো ইস্যু তৈরি করছে। শেখ হাসিনার সেই আগের কথাগুলি হচ্ছে যে স্বজন হারানোর বেদনা আমার থেকে কে ভালো বোঝে, এবং মিথ্যা কোনো বিভ্রান্ত তথ্য আমি দেবো না। আমি কোট করেই ওনারা যে আরও অধিকতর স্ট্রং অধ্যাদেশ বা আইনে পরিণত করবেন, সেখানে তাদের তো একটা কমিটি গঠন করা হয়েছে। তাদের যেই রিপোর্ট, সেখানে মূলত তারা কি বক্তব্য দিয়েছে সেটা আমি একটু খালি পড়ে শোনাতে চাই। সেখানে আসলে মানে তাদের আপত্তিগুলোর মধ্যে অন্যতম প্রধান দুটি আপত্তি হচ্ছে, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্ত করতে হলে সরকারের অনুমতি লাগবে, এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে আটককে গুম বলা যাবে না। তো এই দুইটা মানে আপত্তিতে আপনি বুঝতে পারবেন যে গভর্নমেন্টের মোটিভ কি, এবং এই দুইটা আপত্তির ভিত্তিতেই তাদের নতুন শক্তিশালী কঠিন আইন তারা বানাতে যাচ্ছে। সরকার প্রথম দিন থেকে যেভাবে ওয়াদাভঙ্গ করে তারা তাদের মতো করে 2/3 মেজরিটির জোরে সব কিছু চালাতে চাচ্ছে, সেখানে আমাদের আপত্তি। এবং সেই জায়গা থেকে দলের
থেকেও তো আমরা ওনারাই বলতো যে দলের থেকে দেশ বড়, বা জনগণ যাদের আসলে ম্যান্ডেট নিয়ে তারা আসলে নির্বাচিত হয়েছে, যে 70% মানুষের গণভোটের ম্যান্ডেট এসছে, সেই রায়কে তারা ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছে, বা গণভোটের রায়ের মাধ্যমে যে জুলাই সনদ অথবা যে সংস্কারগুলো নিয়ে আসলে জনমানুষের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে ফাইনালি একটা পরিবর্তন তারা দেখবে, সেটাকে তো তারা কোনোভাবেই মানছে না, এবং তারা নানাভাবে আইনি ব্যাখ্যা দিচ্ছে, অনেক সংবিধানের অনেক ভাষায় কঠিন কঠিন কথাও বলছে, এবং বলছে যে হ্যাঁ দ্রুত এটা সমাধান হয়ে যাবে, এটা হবে ওইটা হবে। কিন্তু আনফর্চুনেটলি আমি মানে খুবই স্ট্রংলি বলতে পারছি যে সেটা কোনোটাই হবে না, কারণ আমি বারবার বলছি তাদের সেই ইন্টেনশন নেই। তাদের যেই কমিটিগুলো গঠন হয়েছে সেখানকার এই কমেন্টগুলো পড়লে বা তাদের যেই স্টেটমেন্টগুলো সেটা দেখলে বোঝা যায়। আপনি সংসদে অধিবেশনেও দেখতে পারবেন সালাউদ্দিন আহমেদের যে কথাবার্তাগুলো আছে। আচ্ছা, সরকারের দিক থেকে যেমন সাইফুল হকও যেটা বলছিলেন সেটা হচ্ছে আপনাদের স্পেসিফিক এমন কোনো শঙ্কার জায়গা আছে কিনা যে তারা ঠিক কোন কোন জায়গাটাতে কর্তৃত্ববাদের জায়গাগুলো রেখে দিতে চায়, অথবা এটা রেখেই বা বিএনপির লাভ কি? ওই যে বিএনপি হাসিনার মতো করে থাকতে চায়, ওর মতো করে আনন্দ করতে চায়। বিএনপির হাসিনার মতো করে কেন থাকতে হবে? 17 বছর তারা তো এই আনন্দটা করতে পারেনি। তাদের মনে হচ্ছে আনন্দটার দাবিদার তারাও, তাদেরও পৈতৃক সূত্রে তারাও এইভাবে আসলে শাসনতন্ত্র কায়েম করতে পারে, সেই জন্য তারা এটা করতে চায়। তার মানে ওই শাসনতন্ত্রটা কি লুক্রেটিভ নাকি? ডেফিনেটলি লুক্রেটিভ। আচ্ছা আচ্ছা, তবে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে মানে আমরা তো জানি যে রবিনহুডের গল্প শুনছি, যে গরিবের বন্ধু রবিনহুড। তা আমার এখন কাছে মনে হচ্ছে নতুন করে যে আসলে ঋণখেলাপি, তারপরে ধনী ধনকুবের যারা আসলে জনগণের টাকা মেরে খায়, এদের বন্ধু হয়ে গেছে বিএনপি, এবং তাদেরকে আসলে রবিনহুড নাম দেওয়া যেতে পারে। এখন সেটা কি আসলে বিএনপি হয়েছে নাকি আসলে পার্টিকুলার সালাউদ্দিন ভাই হয়েছে, আমি এটা নিয়ে একটু আমি কনফিউজড। এটা হয়তো বা বিএনপির বন্ধুরা যারা আছে তারা ক্লিয়ার করে দিতে পারবে। কারণ সালাউদ্দিন ভাইয়ের যখন স্বদেশ প্রত্যাবর্তন হলো সেদিনই কিন্তু দেখা গেল যে এসএলএমের গাড়ি বহন নিয়ে তিনি কক্সবাজারে বিশাল একটা শোডাউন করছে। পরে আবার দেখলাম যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তো তারপরের যদি আপনি জার্নিগুলো দেখেন স্টেপ বাই স্টেপ, তো আমরা জানি যে এসএলএম গ্রুপের হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক থেকে বা তাদের যে কর্তৃত্বের যে 4টি ব্যাংক ছিল সেখান থেকে কত হাজার কোটি টাকা দখল করে নিয়ে গেছে, সম্ভবত 95,000 কোটি টাকা। তো এই লুটপাটের পরেও তার সাথে একটা ইন্টারকানেকশন না থাকলে তাদের গাড়ি নিয়ে সে কীভাবে আসে? এক, পরবর্তীতে যখন আসে তখন বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর এবং ইন্টারিম যে গভর্নমেন্ট ছিল তারা কিন্তু খুবই স্ট্রংলি ফাংশন করার জন্য খুবই স্ট্রং কিছু অধ্যাদেশ তারা সেখানে গঠন করে। স্পেশালি বাংলাদেশ ব্যাংক মানে ব্যাংক রেজুলেশন আইন যেটা 2025, তার মাধ্যমে এসএলএমের 35,000 কোটি টাকা সম্ভবত ফিরিয়ে আনতে পারে, এবং এই ব্যাংকগুলোকে একীভূতকরণ করে একটা শক্তিশালীভাবে গঠন করার তার প্রচেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছিল। কিন্তু আমরা দেখতে পেলাম যে সরকারটা চলে যাওয়ার সাথে সাথে, মানে ইন্টারিম গভর্নমেন্ট চলে যাওয়ার সাথে সাথে আমরা দেখলাম একটা রকম মব করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে কিন্তু তারা সরিয়ে দিল, এবং সেই এসএলএমেরই একজন পার্টনার, বিজনেস পার্টনার, তাকে হচ্ছে যে সোয়েটার ব্যবসা করে সম্ভবত, তাকে হচ্ছে যে আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছে। এবং আরও মজার ব্যাপার যে বাংলাদেশ ব্যাংকের রেজুলেশনে একটা নতুন সংস্কার তারা করেছে 18 কতে, এবং সেখানে মাত্র 7.5% টাকা পরিশোধ করলে সেই মালিকানা আবার সেই ধনকুবের ঋণখেলাপিরা ফিরে পেতে পারবে। তার মানে এসএলএমের জন্য আপনি 4টা ব্যাংক ফিরে নেওয়ার জন্য সব রকম সুযোগ আপনি তৈরি করে দিলেন। তাহলে এই ব্যাপারগুলো আসলে বিএনপি কীভাবে ব্যাখ্যা করবে? এটা কি আসলে একক একজন রবিনহুড, নাকি দলীয়গতভাবে তারা রবিনহুডের ভূমিকা পালন করছে, নাকি এখানে সালাউদ্দিন ভাই এই কাজগুলো করছে, এসএলএমের দায়িত্ব নিয়ে নিয়েছে, তাদের টাকাগুলো তারা ফেরত দিতে যাচ্ছে? এটা কি আসলে তাদের টাকা? আমার সাধারণ মানুষের জনগণের টাকা। এই জায়গাটাতে যে সমস্যা কি শুধু সালাউদ্দিন আহমদ, মানে তিনি প্রচুর কথা বলছেন অথবা আপনাদেরকে বোঝানোর না, চেষ্টা করছেন আমি এমন কিছু? ইন্টারকানেকশনগুলো বললাম, মানে আমার স্বদেশ পর্দা আমি খুব কঠিনভাবে আমি গুমছিলাম, বাংলাদেশে আমি আসতে পারছিলাম না, এবং আমি এতটাই গুমছিলাম যে আমি শিলংয়ে বসে বসে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছিলাম। মানে আমি জানি না এটা গুমের কোন ক্রাইটেরিয়া সে নেতৃত্ব দিতে পারে। তো সে যখন স্বদেশ প্রত্যাবর্তন করে সে এসএলএমের গাড়িতে করেই ঘুরছে, এবং আমরা জানি যে কোট আন কোট সে এসএলএম এখন কারা চালাচ্ছে, কাদের তত্ত্বাবধানে এগুলো চলছে, এবং তাদের ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য এই অধ্যাদেশের সংস্কারগুলো কেন করলো? মানে বাংলাদেশের মানুষের টাকা, এটা তো বাংলাদেশের মানুষের টাকা, এটা কি তাদের টাকা নাকি ব্যাংকের টাকা? এটা কি সালাউদ্দিন আহমেদের টাকা বা এসএলএমের টাকা? এটা সাধারণ জনগণের টাকা। এই জনগণের টাকা তো এখন আবার ফিরে পেতে পাওয়ার মধ্যে আবার একটা বাধা তৈরি হচ্ছে, কারণ এখন এই ব্যাংকগুলোর অধিকার যদি আবার এসএলএমের হাতে চলে যায়, এটা ডেফিনেটলি যাবে। মাত্র 7.5% টাকা হচ্ছে খুব অল্প টাকা। এই অল্প টাকা দিয়ে তারা যে 35,000 কোটি টাকা সরকারের কাছে দিয়েছিল সেটাও তারা আবার ফিরে পাচ্ছে, আর বাকি টাকা তো এটা পগার পার। দেখেন, উনি যখন ফিরলেন এসএলএমের গাড়ি, ওই যে সালাউদ্দিন আহমেদের কথা বলছেন,
এস আলমের গাড়ি, তো সেটা নিয়ে তো সালাউদ্দিন আহমেদ সাহেব উনি নিজেই এটার জবাব দিয়েছিলেন। এখন তারপরে যে টাকা পয়সা, রবিনহুড, এগুলো তাদের কাছে যদি কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা প্রমাণ থাকে যে এস আলমের কোনো টাকা পয়সায় আমাদের আমরা কেউ হ্যাঁ এই ভাগ বসিয়েছি, আপনারা বলবেন, সুনির্দিষ্টভাবে বলবেন, কিন্তু এমন ভাবে বলবেন না, পরে বলবেন না, আপনি বলবেন, কিন্তু দেখেন এমন ভাবে বলবেন না যে যেটা আপনি প্রমাণ করতে পারছেন না, কিংবা আপনি যৌক্তিকভাবে একজনের দিকে আঙুল তুলেছেন, কঠিন একটা অপবাদ, কঠিন একটা আপনি অভিযোগ দিলেন, কিন্তু সেই অভিযোগের যে সত্যতা সেটা আসলে আপনার কতটুকু আছে। কারণ উনি গুম হয়েছিলেন সত্যি, আমরা তো মামলা করেছিলাম সুপ্রিম কোর্টের, হাইকোর্টে, তখন মামলাও করা যায় না, তারপরও মামলা একটা হয়েছিল, তারপরেই ওনাকে শিলংয়ে যখন দেখা গেল, আপনি জানেন যে তারপর ইন্ডিয়ান সরকার মামলা করেছিল, যেই কারণে দীর্ঘদিন উনি কিন্তু আসতে পারেনি, পরে যখন মেঘালয়ে ওই যে মামলা সেটেল করে তারপরেই ওনাকে ফিরতে হয়েছে। এখন হয় কি, এই ধরনের কথা যে বিএনপি হাসিনার মতো হয়ে যাবে, দেখেন এনসিপিকে কিংস পার্টি বলে কেন, এই যে এই ইন্টারিমের সময় দলও গঠন করেনি তারা, কিন্তু তারা চিফ অ্যাডভাইজার সাহেবের সাথে জাতিসংঘে আপনাদের আবার দুইজন তো উপদেষ্টাও ছিল, পরে তারা আবার নির্বাচনও করেছে, তো অনেক রকম সুযোগ, অনেক রকম সুবিধা, এবং ওই ইন্টারিমের টাইমে জামাত তাদের যেই আয়ত্তাধীন যে ব্যাংকগুলো ছিল, বিভিন্ন ব্যাংক ট্যাঙ্ক, এগুলো এখন এগুলাতে তারা কিভাবে আপনার দখল করেছিল, বিশ্ববিদ্যালয়গুলো তারা কিভাবে দখল করেছিল, তো এগুলো তো ভাই আমরা সবাই জানি। বিএনপির 31 দফার 4টা দফা অলরেডি তারা ভায়োলেট করে ফেলেছে এবং পয়েন্ট সহ। তো সালাউদ্দিন আহমেদ এটাও যদি একটু পড়তেন, সেক্ষেত্রে ধরেন যে আমরা একটু উপকৃত হতাম। এবং পাশাপাশি মানে উনি তো সব বিষয়ে অনেক জ্ঞানী, দেখা যাচ্ছে এখন ক্রিয়াবিদ হিসেবে অন্যান্য বিষয় তাই আলোচনা করছে। আমরা দেখতে পাচ্ছি বিসিবির বোর্ডেও যে অ্যাডহক কমিটি গঠন করেছে, সেখানে তার ছেলে যুক্ত হয়েছে এবং আরো এরকম হাজার ছেলেরা যুক্ত হয়েছে। এই যে মানে এখন যে তিনি একদম বলছেন যে একদম যে বলছে যে পয়েন্ট টু পয়েন্ট অ্যাড করে দিতে, সেটা আসলে যে আমি তো বললাম যে উনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, যেখানে কুষ্টিয়ায় এরকম একটা বড় মব করে একজনকে হত্যা করে ফেলা হয়, এরকম অনেক বড় রকম ঘটনায় তার দায়িত্ব নেই। সে আইন মন্ত্রণালয়ে দেখছে, সে সংস্কৃতি মন্ত্রণালয়ে দেখছে, সে হচ্ছে যে বিসিবি দেখছে, যেখানে তো প্রচ্ছন্নভাবে তার ছেলে এখানে যুক্ত হয়েছে। এগুলো তো অন রেকর্ড বললাম। আমি যখন আপনাকে ফ্লোর দিব, আপনি আমার এই কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান কিভাবে চলবে